ধরনের কিছু পাওয়া যায় নির্মাণ কাজ, যে জলের মধ্যে মাঝখানে কিছু হ্যাঁ মিল রয়েছে আর কি। আর উড়িষ্যা রাজাও এইখানে এক সময় রাজত্ব করেছেন। হ্যাঁ, উড়িষ্যা রাজা নরসিংহদেব। এইটা আমরা যেটা দেখছি এটা হচ্ছে ঐতিহাসিক ওই গাব গাছ, গাব গাছ, এবং এটি স্মৃতি বিজড়িত ওই আপনার সাঁওতাল বিদ্রোহের স্মৃতি বিজড়িত আর কি। তো এটা ওই রাজনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কয়েক দশক পূর্বে এটা বান্ধিয়ে টান্ধিয়ে দেওয়া হয়েছিল। আর অতীতে এই গাছের ডাল এবং শাখা পোশাক আরো বেশি ছিল, ঝড়ে বেশ কয়েকবার ভেঙে ভেঙে পড়ার জন্য শুধু এইটুকুই অবশিষ্ট আছে। এই গাছটা অনেক পুরনো, এটাও অনেক পুরনো, এবং এই শোনা যায় আর কি কথিত বা আপনার কিছু কিছু ঐতিহাসিকরা কোনো কোনো বিষয় এটা গাব গয়াকার গাব গাছ। এই গাব গাছ আপনার অন্যান্য জায়গাতেও দেখা যায়, যেগুলোতে একটা ফল হয়। হ্যাঁ, ওটা একটা, আর হচ্ছে যে ওই গাব ফল হয়। সেই গাব ফল অন্যান্য জায়গায় হয়, অন্যান্য গাছে, এবং সেগুলো খাওয়া হয়। তো এই গাছটাতে আপনার ফুল হয়, ফুলগুলো আবার ঝরে যায়, কিন্তু ওই ফল হয় না। সেটা বহুদিন থেকে আমরা দেখে আসছি, বা আমাদের যারা আরো বয়স্ক প্রবীণ মানুষ ছিলেন তারাও দেখেছেন আর কি। আর এটাতে যেটা ঐতিহাসিকদের কিছু কিছু তথ্য থেকে জানা যায়, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল বিদ্রোহে বেশ কিছু নেতৃত্ব যারা দিয়েছেন, সাঁওতাল বিদ্রোহের নেতা মঙ্গল মাঝি সহ 11 জন, মতান্তরে 13 জনকে ইংরেজ আমলে, ইংরেজরা তখন তাদের একটা শাসন ক্ষমতা তারাই ছিলেন এবং শাসন কাজ চলছে। তো বহু ধারের দিকে এসো না, দাঁড়া ওখানে থাকো, ওখানে থাকো। ধরে নিন ধারের দিকে কিছু থাকতে পারে ছিল তো। হ্যাঁ, না এমনি ঠিক আছে, তো ওই ধারের দিকে যেন। তো সেই 11 জন অথবা মতান্তরে 13 জন ওই সাঁওতাল বিদ্রোহের নেতা সহ তাদের যে সহযোদ্ধা, তাদেরকে ইংরেজ আমলে এখানে ইংরেজরা প্রকাশ্যে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিলেন। এবং কারণটা বা উদ্দেশ্যটা ছিল যে এই দৃশ্যটা দেখার পর বা এই ঘটনা শোনার পর সাঁওতাল বিদ্রোহে যারা নেতৃত্ব, সেখান থেকে যাতে মানুষ ভয় পেয়ে আন্দোলনকারী তারা যেন পিছিয়ে আসে, তাতে ইংরেজদের সুবিধা আর কি, সেই ভয় তৈরি করে মানে ভীতি সঞ্চারের জন্য এটাই করেছিলেন আর কি। তো তারপর থেকে এটা স্মৃতি বিজড়িত হয়ে আছে ওইভাবেই। হ্যাঁ, তো এবারে কিছুদিন আগে দাদাও এসেছিলেন মনে হয়, বেশ কয়েক মাস হয়ে গেল। সেটা হচ্ছে বিরসা মুন্ডার সম্ভবত একটা কি প্রোগ্রাম ছিল এখানে, জন্মদিবস না, সেই জন্মদিবস এখানে পালিত হয়েছিল, এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন এবং জেলা নেতৃত্ব, কিছু মানে সরকারিভাবে যারা আধিকারিক তারাও এসেছিলেন, এবং যথাযথ মানে মর্যাদার সঙ্গে সেই দিনটি এখানে উদযাপিত হয়েছিল। আমিও ছিলাম, আরো অনেক আমন্ত্রিত অতিথি এসেছিলেন, দাদাও ছিলেন। এখানে কোনো একটা ফলক, যে কোনো ফলক লাগানো থাকলে, হ্যাঁ ওটা অনেকদিন আগে একটা ফলক ছিল, ওই বোর্ড, সাইনবোর্ড ধরনের। সেটা এখন ব্যাপার হচ্ছে পুরো ফাঁকার মধ্যে, তো অন্য সময়টা ধরুন এমনিতে সব সময় এখানে কেউ থাকেও না। হ্যাঁ, একটা নির্দিষ্ট ভাবে থাকলে বুঝতে পারবেন। তো এর আগে যেটা করেছিলেন ওই প্রশাসনিক ভাবেই সেটা দেওয়া হয়েছিল ফলক, কিন্তু ওই কিছুদিন পর কি হচ্ছে, মানে কেউ হয়তো তুলে নিচ্ছে, কোনো একটা দণ্ড আছে, একটা বোর্ড টাইপের থাকলো, সেটাকে তুলে নিয়ে হয়তো সে অন্য কোনো কাজে লাগিয়ে দিল বা কিছু এরকম আর কি, একদম। হ্যাঁ, যেহেতু এখানে আমাদের ওই সাঁওতাল বিদ্রোহের 11 বা 13 জন ফাঁসি দেওয়া হয়েছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, শ্রদ্ধা জানানো, ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, ঠিক ঠিক, এই দিক দিয়ে ওঠা যাবে। রাজনগর রিয়া গাব গাছ যাহা দারি বুটে বন ñᱮᱞ ᱧᱟᱢ ᱮᱫᱟ, নয়া দারি বুটে রে 1855 রে যাহা সাঁওতাল বিদ্রোহ হই লেনা, ওনারে যাহাই কো সেলেদ লেন উনকু মধ্যে খoj অকয় দোকো 11 জন বাখাই দো 13 জন নঙ্কা কথা মেনা'a। उनको नोडे सनाम दिसोम हर समाज को पसी एकाट को इंग्रेज साहेब को आदो उनको जीवी जाति नायते नापायते सरकपुरी रे ताहेन तकुमा, ओना हतेते तेहिन तेलकुपी बर्नी पाटा को जहां ले नोडे सेटेर रकाना, उनको ओ पाटा खन नोडे उनको जीवी जाति ये रे बाहा मला एतले ফাঁসি ঘর বলে পরিচিত, মানে রাজাদের আমলে ওই, হ্যাঁ ওটা ওই 2তলা বা 3তলা বিল্ডিং এর মতো মনে হয়। তো সেটা ওই একই বৈশিষ্ট্য, ছোট ছোট ইট দিয়ে কাঠে পড়া ইট আর চুন সুরকির কাজ করা, পরিত্যক্ত অবস্থায় আছে, কাছাকাছি সব জঙ্গল হয়ে গেছে। ফাঁসি ঘর বলতে রাজারা ওই চরম অপরাধীদের তখন ফাঁসি দিতেন, এটা শোনা যায়। ওটা রাজাদের তৈরি, ওটা রাজাদের তৈরি।
তারপরে হ্যাঁ, বিচারের পরে যদি মনে হলো যে মানে চূড়ান্ত চূড়ান্ত রায় ফাঁসি দেওয়া হতো ওই ঘরটাতে। তো সেই জন্য ফাঁসিঘর বলে পরিচিত। আর খুব বেশি তথ্য এটার পাওয়া যায় না। হ্যাঁ, ওটা রায়দের আমলে। আর এটা যেটা সেটা প্রকাশ্যে যদি ইংরেজিরা ওই সাঁওতাল বিদ্রোহের নেতাদের মঙ্গল মাঝি সহ 11 জন মতান্তরে 13 জনকে ফাঁসি দিয়েছিল। এরা বাইরের দিয়ে ফাঁসি দিয়ে আচ্ছা, মঙ্গল মাঝির এখনো কোনো হ্যাঁ, ওইটাই যাতে অন্য ভয় খেয়ে লোক যায়। ভয়কে ভয় আর খেয়ে না যায়। কাজে আমাদের লাগে। হ্যাঁ মানে ইংরেজিরা ভেবেছিলেন যে আমাদের বিরুদ্ধে আর যে কেউ যেন আন্দোলন না করছে আন্দোলন বা করতে প্রতিবাদ, না পারে। হ্যাঁ মানে ওই জন্য তাদেরকে হয়তো ফাঁসাইছে দেশ থেকে চলে যাওয়ার জন্য যে আমরা ঠিক, ঠিক। সকলেই ধরুন আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামে যারা অংশ নিয়েছিলেন প্রত্যক্ষ বা পরোক্ষ হবে, তো সেই ধরনের আন্দোলনগুলো যেন না হয়, তারা যেন খুব সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন তাদের শাসন কার্য, এইটাই উদ্দেশ্য ছিল ইংরেজি। আপনারা কি এমনি কোনো সংস্থার পক্ষ থেকে আসছেন? হ্যাঁ, আমার তেলকুপি বার্নিশ সংস্থা। আচ্ছা, আপনার সংস্থা আছে থাকার জন্য আর কি, মানে এখানে বা লাস্ট অন্যান্য কাজের জন্য। আপনি কি নরসিংহ দেব তো উড়িষ্যার হ্যাঁ, বললেন? আর ওই যেটা বললাম যে রাজা নরসিংহদেব, হুম। তারপরে আপনার ওই রাজা বীরচন্দ্র বা বীর রাজা বলে একজন রাজত্ব করেছেন, হুম, হুম। যার নাম অনুসারে এই জেলার নাম বীরভূম। আচ্ছা, এটা একটা অন্যতম মত। হুম। এছাড়াও বীরভূমের নামকরণের একাধিক মত পাওয়া যায় আচ্ছা। যে নামানুসারে, এবং তিনি এই রাজনগরেও শাসন করেছেন। হুম। আর এক সময় বীরভূমের এটা- প্রাচীন রাজধানী ছিল রাজনগর, এই রাজনগরটা। হ্যাঁ, আর রাজনগরের যে স্টেটটা ছিল, হুম। হ্যাঁ মানে তখন যে শাসন করতেন এই এলাকা, হুম। সেটা আপনার ওই এটার পুরো যে সীমানা সেটা আপনার সাঁওতাল পরগনা কিছুটা, বর্ধমান জেলা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি হুম। তার কিছুটা অংশ, তারপরে আপনার বিহারের তৎকালীন বিহার, ঝাড়খণ্ড তো অনেক পরে হলো, হুম। তো বিহারের কিছুটা অংশ এই রাজনগরেরই অন্তর্ভুক্ত ছিল। মানে পরবর্তী সময় সীমানাটা কমে যায় অনেকটা। হুম। হুম। এখানে একটা প্রশ্ন স্বভাবতই হ্যাঁ, যে এটা কি এবারে হিন্দু রাজা বা মুসলিম রাজা এরকম কিছু? হ্যাঁ, প্রথমে তো ধরুন এখানে যারা রাজত্ব করতেন তারা প্রথমে ওই হিন্দু রাজারাই ছিলেন বেশ কয়েকজন। যেমন ধরুন উড়িষ্যার রাজা নরসিংহদেবের নাম বললাম, হ্যাঁ। লক্ষণ সেন বল্লাল সেনের হ্যাঁ, হ্যাঁ, যে বংশধর, হ্যাঁ, তারাও এখানে রাজত্ব করেছেন, হ্যাঁ, যার নামানুসারে এই রাজনগরের এক সময় নাম ছিল লখনৌর, হ্যাঁ। সেই লক্ষণ সেনের নামানুসারে। আমি ওই জন্য এটাও ইতিহাসে পাওয়া যায়। ওই জন্য আর বীর রাজার পরে, বীর রাজার পরে আমাদের বংশের যারা এসেছিলেন ওই সুদূর আফগানিস্তান থেকে, তারা এখানে রাজত্ব শুরু করেন, এবং সেখানে ঘটনাক্রমে নানা রকম যে বিবরণ ঐতিহাসিকদের সেগুলো পাওয়া যায়। কেউ বলেন যে মল্লযুদ্ধে হারিয়ে বীর রাজাকে হারিয়ে আর কি তারা শাসন ক্ষমতা গ্রহণ মানে দখল করেন, কেউ কেউ বলেন যে না ওখানে কিছুটা বিশ্বাসঘাতকতার হয়তো ঘটনা ঘটেছে। এগুলো তো মতান্তরে একাধিক রয়েছে ইতিহাস, ওই ব্যাপারে আর আগেকার দিনে একাধিক বিষয় ছিল সেগুলো। ছিল হ্যাঁ, তো সেই বিষয়গুলো ছিল। হ্যাঁ, যাই হোক, যেমন যাওয়া যায় না, হ্যাঁ, ভিউ দেওয়া যায় না। ঠিক আছে। তবে ওই জন্য একাধিক মত রয়েছে, এটা সবগুলো একটা মানুষ জানার দেখছেন। বিষয়, জানার ঠিক, ঠিক, বিষয়। একদম। যে অনেক সময় আমরা বলি যে হ্যাঁ, হ্যাঁ। এই সমস্ত জায়গাতে হিন্দু রাজারা রাজত্ব হ্যাঁ। করতেন। আর আগেকার দিনে এটাই হতো যে একজন রাজা করছেন, তারপর হয়তো তার সঙ্গে যুদ্ধ হলো বা কিছু, তারপর বা নিশ্চয়ই- সন্ধিও হতে পারে অনেক তখন সময়, তার একটা ইলেকশন ছিল সমঝোতা না, হয়ে গেল। সোজা কথা, হ্যাঁ, election একদম। ছিল না। তখন ওইভাবেই ছিল আর কি। হ্যাঁ। তো এলাকা যিনি দখল করলেন তিনি আবার তার মতো করে পরিচালনা করতে লাগলেন স্টেটটা এইভাবে। আর আমাদের যারা পূর্বসূরি ছিলেন বা পূর্বপুরুষ, তারা ওই স্বাধীনতা সংগ্রামে যারা অংশ নিয়েছিলেন, হ্যাঁ যেমন সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণকারী সকল নেতৃত্ব এবং সহযোদ্ধারা, এছাড়াও অন্যান্য স্তরের যারা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বা বিভিন্ন স্তর থেকে, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রাজারা আমাদের পূর্বপুরুষরা আর কি বিশেষভাবে সাহায্য সহযোগিতা করেছেন, হ্যাঁ স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে। তো সেটার ক্ষেত্রে তখন ইংরেজরা এখানকার যারা রাজা ছিলেন, যারা সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করে দেন। বিভিন্নভাবে মানে একটা রাগ বলুন, প্রতিহিংসা বলুন, এরকম একটা ব্যাপার ছিল। তাতে আমাদের যারা পূর্বপুরুষ, তাদের একসময় অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে, তাদের অনেকটা ক্ষমতা সিজ করে নেওয়া হয়েছিল সেই সময়। পরবর্তী সময় তো ধরুন দায়িত্ব থেকে এখন অবসানই ঘটে। এখানে কতটা প্রপার্টি রয়েছে? প্রপার্টি বলতে ধরুন মানে কাদের আমি বলতে চাইছি রাজপরিবারের, আচ্ছা, রাজপরিবারের নিজস্ব না, অবন্টিত সেটা তো ধরুন আপনার এখন ওই না, টোটালটা বন্টন সেটা তো হয়ে গেছে। মানে পরিমাণটা হয়তো আমি এখন এই মুহূর্তে বলতে পারলাম না, কিন্তু বিষয়টা হচ্ছে রায়দের সময় চলাকালীন বা রাজতন্ত্র নেই তারপরেও তাদের যারা বংশধর ছিলেন যে যে এগুলো পেয়েছিলেন, তো সেগুলো ওই আগেকার দিনে বেশিরভাগই ধরুন এখানে ওখানে দান হতো, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু এইসব করে করে বেশিরভাগটাই ব্যক্তিগত বা সংস্থার হাতে চলে গেছে। এবার মানে পারিবারিক ভাবে যেটা রয়ে গেছে সেটা ওই আমাদের কিছু আত্মীয় স্বজন আছেন এখানে বা বাইরে, আর আমরা এইভাবে ওই সীমিত সামান্য কিছুটা এই নিয়ে চলছে আর কি। এখন কোনো ট্রাস্ট বা এই ধরনের কিছু নেই? না, সেরকম কিছু নাই। এমনি যেটা আছে সেটা এমনি বেশ মানে কি বলে ওটা স্বেচ্ছাসেবী সংস্থা ধরনের করা হয়েছে, এনজিও ধরনের। সেটা নিয়ে ওই আমাদের একটা প্রতিষ্ঠান আছে, যেমন ধর্মীয় প্রতিষ্ঠান ওই মাদ্রাসা, যেটাতে ওই আরবি উর্দু তার পাশাপাশি আরো কিছু সাবজেক্ট হয়তো পড়ানো হয়। আগামী দিনে হয়তো বাংলা সহ অন্যান্য যাতে দেওয়া হয়, সেগুলো চেষ্টা চলছে, কিন্তু এটা বেসরকারি ভাবে, সরকারি ভাবে নেই। সরকারি ভাবে আবেদন করা হয়েছিল। পড়াশোনা যারা করে তারা তো নিশ্চয়ই
মানে ওগুলো বেশিরভাগই আপনার ওই অনাথ এবং ওই যারা অভিভাবকহীন দরিদ্র পরিবার থেকে উঠে আসা তারা আবাসিক হিসেবে এখানে থাকে। আর কিছু এখানকার যারা স্থানীয় পাঠ গ্রহণ করে তারা ওই সকালে গিয়ে চলে আসে বাড়িতে, আবার তারপরে ওরা আবার স্কুল বা কলেজে এরকম পড়াশোনা করছে। ওরা কিছু part time, অল্প মানে করে। এমনি প্রথাগত শিক্ষা যেটা আমি হ্যাঁ। বলতে চাইছি, আচ্ছা, ক্লাস ওয়াইজ যে হ্যাঁ। যেমন বেসরকারি স্কুলগুলো করে হ্যাঁ। এরকম কিছু নেই। এদের আছে ওই আরবি বা উর্দু মাধ্যম হ্যাঁ, যেগুলো, কতটা? সেই ধরনের যে সিস্টেম গুলো এখানে হাফিজের কোর্স পর্যন্ত পড়ানো হয়। আচ্ছা আচ্ছা। হাফিজ বলে একটা কোর্স হাফিজ আছে। বললে ধরুন আমি জানি না, হ্যাঁ, তাহলে আমি ওটা হচ্ছে আপনার ওই যেমন ধর্মীয় বিষয়ে, হ্যাঁ বলি ধর্মীয় বিষয়ে ধরুন আপনার গত যেভাবে পড়ানো হয় বিজ্ঞান সহ অন্যান্য সাবজেক্ট বা অঙ্ক ইংরেজি সবই, তো স্কুলের সঙ্গেও টাচ আছে তারা, আবার এখানেও হয়তো ধর্মীয় শিক্ষাটাও গ্রহণ করছে। আর সেটা এখানে ঠিক আছে, আমি বলতে হ্যাঁ। চাইছি যে এই যে জায়গাগুলো হুম মানে এমন কি হয়েছে যে মিস ইউজ বা এই যে বেদখল হয়ে গেছে, জবরদখল হয়ে গেছে? ওগুলো ধরুন এখন ব্যাপার হচ্ছে যে পেপার ধরে ধরে যদি দেখা যায় তাহলে দেখতে হবে যে যাদের নামে রয়েছে তারা কিভাবে পেলো, সেটা তো অন্য বিষয়। তবে বেশিরভাগই জায়গা যেগুলো ব্যক্তিগতভাবে অনেকের কাছে আছে, যেগুলো শোনা যায় যে রায়েদের আমলেই বা তাদের বংশধররা কেউ কেউ দান টান করেছেন, দিয়েছেন এসব আর কি। মানে একসময় তো এই রাজনগর সহ বীরভূমের অধিকাংশ জায়গা সেই জঙ্গলে পরিপূর্ণ ছিল। যেমন বীর শব্দের অস্ট্রিক ভাষায় বলছে অর্থ, যেগুলো আমরা পড়ছি আর কি, জঙ্গল। তো সেই জঙ্গলে এখনো কিছু কিছু দেখতে পাই আমরা, তার কিছুটা অংশ হয়তো। হ্যাঁ, তো সেই বীরভূমের অধিকাংশ জায়গা একইভাবে রাজনগরের। বিদ্রোহ সংক্রান্ত বিষয় নেই, হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে রাজা, হুম এখানে রাজ পরিবার হুম কিংবা এই আশেপাশে জনসাধারণ, হুম মানে এরা কিভাবে সেখানে যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের সাথে, মানে তাদের অবস্থান বা মানে সেই সংক্রান্ত বিষয় হ্যাঁ, ওটা তো ধরুন নিয়ে ব্রিটিশদের সঙ্গে যে যুদ্ধগুলো হয়েছিল এবং সন্ত্রাসবিরোধী যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সঙ্গেও অনেকের ওইভাবে যে যুদ্ধ, হ্যাঁ, তো সেগুলো আপনার বীরভূমেরই বেশ কিছু স্থান রয়েছে, যেমন শিউড়ির কাছাকাছি, কুড়িদ্ধার কাছাকাছি কয়েকটা জায়গা। এই যেটা বললেন সাঁওতাল কাটা যে এটা, সেটাও একটা স্মৃতি বহন করছে কিছু ঘটনাক্রমকে নিয়ে, এইগুলো রয়েছে। ওগুলো বই বলতে আমার কাছে এই মুহূর্তে নেই, কিছু কিছু বই আমি পড়েছি আর কিছু লাইব্রেরি টাইব্রেরিতেও থাকতে পারে। সেটা হচ্ছে ওই বীরভূম বা রাজ্য ভিত্তিক যে এগুলো, মানে পুরো রাজ্যের হয়তো ইতিহাস আছে, তার সঙ্গে বীরভূম আছে। তারপরে বীরভূমের ইতিহাস একাধিক লেখক লিখেছেন, গবেষক। এই মুহূর্তে যারা গবেষণা করছেন তারাও ওই গবেষণা হয়ে গেছে, তারপরে রিসার্চ হিসাবে স্কলার হিসাবে পেয়েছেন। তারাও কিছু কিছু যে বইগুলো এর মাঝে লিখেছেন সেই সমস্ত বইগুলোতে পেয়ে যায়। যেমন ধরুন ওই বীরের রাজনগরের একজন ভদ্রলোক কলকাতায় থাকেন আর কয়লা গবেষণাগারে কাজ করতেন আগে। সেটা হচ্ছে লন্ডন বা অন্যান্য দেশও তার ভ্রমণ আছে। তো রায়ের বিরল মাতৃপূজা বলে একটা বই লিখেছিলেন, যেটা বীরভূমের বিভিন্ন জায়গায় বা কোনো কোনো লাইব্রেরিতেও পাওয়া যায়। হ্যাঁ, তো রায়ের বিরল মাতৃপূজা, লেখকের নাম হচ্ছে অমরনাথ সেনগুপ্ত। ওনার বাড়ি হচ্ছে আপনার এই ভবানীপুর অঞ্চল। তো ওনার লেখার বইয়ে আপনার এই বীরভূম বা রাজ্যের অনেক তথ্যই পেয়ে থাকেন। বইটা কি বলে? রায়ের বিরল মাতৃপূজা, রাড়ের একার র, বিরল মাতৃপূজা, বিরল বিরল বয়সী রল হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তো এবার উনি বীরভূমে কিছুদিন পোস্টিং ছিল, চাকরি করতেন ওই সম্ভবত প্রশাসন ভবনের আন্ডারে কোনো একটা পোস্টে। তো উনি ওই মোটরসাইকেলে করেই ভ্রমণ করে বেড়ান বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আর ওই ড্রোন ক্যামেরা সহ এরকম বিভিন্ন ধরনের ক্যামেরা ব্যবহার করেন। আচ্ছা, ওই ওই ইয়েটা পর্যায়ক্রমে। সংক্রান্ত ওই এটা আমরা দেখলাম যে মাটির যে কোথায় বলতে সেই ফুলবাগান বলে জায়গা, হ্যাঁ, আপনার আলিগড়ের আলিগড়। আগে আচ্ছা। জিনিসটা কি সেটা আপনার যদি না, ওইটা তো খুব একটা জানা নেই আমার। এইখানে যেটা ফুলবাগান বলে জায়গা আছে ঝাড়খণ্ড যেতে, হ্যাঁ, ওইখানে আপনার ওই একটা উঁচু ঢিবির মতো পাওয়া যায়, রাজত্ব করেছেন। তার মানে বিভিন্ন ধরনের যে হাতিগুলো ছিল বিভিন্ন প্রজাতির, তার মধ্যে একটা সাদা হাতির কবর, ওটাও কেউ কেউ উল্লেখ করেছেন। তো ওইটা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো। আর এই যে আলিগড়, খুড়িগড় এরকম করে গড় হিসেবে যে নামগুলো, সেগুলো বিভিন্ন জায়গায় ওই দুর্গ হিসাবে, যেটা ওই আমার যে এলাকা রয়েছে রাজারা মনে করতেন এই এলাকার যাতে সুরক্ষিত রাখা যায়, সেনাবাহিনী তা সেখানে কিছু থাকতো, সিকিউরিটি গার্ড মোতায়েন থাকতো, এই সব বিষয়গুলো জানা যায় আর কি। পরিবার সাঁওতাল গ্রাম এই এলাকাতে রাজনগর শহর এলাকার মানে ধরুন 10 সেমি টাউন কিলোমিটার, এটা। হ্যাঁ 10 কিলোমিটার কিংবা 15 কিলোমিটার এরকম রেডিয়াসে সাঁওতাল গ্রাম কি রকম আছে? আছে, না থাকা নয়। তবে ব্যাপার হচ্ছে যে তখন তো ধরুন রাজনগর স্টেটটা অনেক বড় ছিল, যেটা আগে বললাম যে বর্ধমানের কিছুটা অংশ, বিহারের কিছুটা অংশ, সাঁওতাল পরগনা সব নিয়ে। তো সেই হিসেবে ধরলে ধরুন অনেকটা জায়গা জুড়েই সাঁওতাল অধিবাসী যারা রয়েছেন বা তাদের সেই সমস্ত সমাজের যারা নাগরিক তারা বসবাস করতেন, এখনো রয়েছেন। কিংবা এমনি আছে আপনাদের মতন লোক যারা গবেষণা করছেন, আপনারা নিজেরা বই দেখছেন কিংবা
পুরোনো লোকের কাছ থেকে যা শুনছেন। শুনেছেন হুম। সেটাও একটা লিপিবদ্ধ হ্যাঁ, করছি, অবশ্যই। তো এই জিনিসগুলো দরকার আমাদের, তখনকার কি হয়েছিল, হুম। কোথায় কি হয়েছিল, ঠিক, ঠিক, এইসব এ প্রসঙ্গে আর একটা কথা বলছি, হুম। এই যে এখানে কি কি ছিল, যেমন কাশীপুর রাজার ওখানে হাতিশালা ছিল, ঘোড়াশালা ছিল, রানীশাহী মানে এই ছিল। যে যেমন এইখানেও আপনার হাতিশালা বলে একটা জায়গা আছে, থানা থেকে পিছন দিকে একটা তোরণের মতো আছে গেট। আচ্ছা সেটা এমনি শোনা যায় যে ওটা গেট, যেমন ওই রাজনগরের প্রবেশের একটা গেট ছিল, হুম। ওই গেটের সঙ্গে যদি ওই রাজনগর রাজবাড়ি যেটা আছে হুম। সেখানে যে বড় বড় ধরনের তোরণ লক্ষ্য করা হুম। যাবে, যদি একতলার ওই সিঁড়ি দিয়ে ওঠেন হুম। তাহলে সেটার সঙ্গে একটা সমান্তরাল একটা সরলরেখা চলে আসবে। তো সেইটা হাতিশালা, ওই যে মেন গেট তার কাছাকাছি হাতি টাতি বেঁধে রাখা হতো, আচ্ছা। এরকম একটা শোনা যায়। আর আপনার বারুদ ঘর বলে একটা আছে, ওই যেখানে আপনারা দাঁড়ালেন গাড়ি টাড়ি নিয়ে, আচ্ছা, ওখানে একটা বাড়ি, সাদামাটা বাড়ি একটা, এবং ওইটা কিছুটা সংস্কার করেছিল, কিন্তু বেশিরভাগই কি হয় ওই আশেপাশের গ্রামের কিছু মহিলা এসে হয়তো গোবর টোবর দিয়ে ইয়ে করলে এইভাবে অবৈধ অবস্থা থেকে আছে, কিন্তু সংস্কার কিছুটা হয়েছিল। তো ওখানে বারুদের মানে ওই রঞ্জক পদার্থ বা অন্যান্য ওই যুদ্ধ সামগ্রী এসব রাখা হতো সেই সময় যুদ্ধের যদি প্রয়োজন হয়। এই ধরনের বিক্ষিপ্ত হবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাজবাড়ি ইমামবাড়া এটা বললাম, হাই স্কুলের ঠিক পিছন দিকে ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, ব্যাস স্কুল। তো ওইখানে আপনার হামাম আছে, যেটার অর্থ হচ্ছে স্নানাগার, বাথরুম বলা হয়। তো সেটা অনেকটা জায়গা জুড়ে, মানে গম্বুজ আকৃতি, অনেকটা মসজিদের মতো মনে হবে, কিন্তু এটা স্নানাগার। আর ওখানে স্নান করার পাশাপাশি ওই চৌবাচ্চা ছিল, একটা কুয়ো ছিল, এগুলো রয়েছে এখনো চিহ্ন। আর যে অনেকগুলো ওই হাই স্কুলের ঠিক পিছন দিকে বললাম স্ট্রাকচারের ঘেরা, হ্যাঁ। এটা আপনার ওই ব্যক্তিগত মালিকানাধীন কয়েকটা পরিবারের ছিল, তারা দান টান করেছেন। ওরাও হয়তো একসময় রাজাদের কাছেই পেয়েছিলেন, তো যাই হোক পরবর্তী সময় তারা দান করেন। এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, ভেতরে কিছু গাছপালা আছে, এটা ওই শাহী ঈদগাহ বলা হয়, মানে এখানে আপনার ঈদ আর বকরিদ যেটা হয়, কোরবানি বা ঈদ উজ জোহা, হ্যাঁ, তো সেখানে আপনার ওই ইয়ে হয়, এখানটাই নামাজ হয় বছরে দুবার। তাও যদি ওই ঈদের সময় আর ওর চান্দ্র মাস অনুযায়ী হয়তো না ঈদ আর একটা ঈদা হচ্ছে ঈদ উজ জোহা বা ঈদুল আজহা, যেটা বকরিদ মানে কোরবানি যেটাকে বলা হয়, এই দুটো ওইখানে নামাজ হয়। যদি প্রাকৃতিক পরিবেশ ঠিক থাকলো, মানে বৃষ্টি হয়তো মুষলধারে হলো না বা কিছু, বৃষ্টি হলে তখন আবার ওই নিজেদের যে পাড়াতে মসজিদ আছে সেগুলোতে নামাজগুলো হয়ে যায়। আর যদি সবকিছু ঠিকঠাক, এটা হচ্ছে ঐতিহাসিক কালীদহ পুকুর। কালীদহ, হ্যাঁ, এটা পরবর্তীকালে কখনো সংস্কার করা হয়েছে? সংস্কার বলতে ওই সামান্য কিছু খনন কার্য হয়েছে, মানে যেগুলো মালিকানা আছে যারা চাষবাস করতে দেয় এরকম, মানে সরকারি ভাবে কিছু হয়নি। আর আমরাও দাবি করেছিলাম যে এটা যদি মানে কি বলে যন্ত্রের মাধ্যমে ভালো রকম একটা সংস্কার করা হয়, তারপরে এটা যদি সাজানো হয় আকর্ষণীয় ভাবে, পর্যটক যারা আসছেন তাহলে, হ্যাঁ, এবং ওইখানে যেমন বোটিং হলো, নৌকা টৌকা দিয়ে, হ্যাঁ, জলবিহার যেটা, সে ধরনের যদি করতে পারেন তাহলে অনেক ভালো হয়। তো প্রাথমিকভাবে চিন্তা ভাবনা চলছিল সরকারি পর্যায়ে, এবং আমরা স্থানীয় বাসিন্দারা বা রাজ পরিবারের যারা সদস্য রয়েছি তারাও দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কিন্তু এখনো বাস্তবায়িত সেভাবে হয়নি। এইটা ওই গেট আছে, এদিক দিয়ে নামাজ টামাজ পড়া হয় বছরে দুবার এখানে বাকি এমনি গাছ টাছ লাগানো আছে। এটা সব এলাকাতেই পাবেন, ঈদগাহ সেরকম ভাবে আর কিছু হয়নি। হ্যাঁ, দেখছেন তো, এগুলো তো সব বিল্ডিং ছিল মনেই হচ্ছে কিছু না হোক, প্রত্যেকটা। অন্তত এই যে টুকরো খবর, হ্যাঁ, অন্তত এই ধরনের না এইগুলো মাঝে মাঝে উঠে আসে, বিভিন্ন মিডিয়াতেই তুলে ধরার চেষ্টা করেছি আমরা। এইভাবে কিছু কিছু স্ট্রাকচার অনেক জায়গাতেই পাবেন। মহল বা আরো যে রুম বা কক্ষগুলো ছিল সেগুলো অন্যান্য কাজেও ব্যবহৃত হতো, হয়তো ড্রেস চেঞ্জ করলেন, একটু রেস্ট নিলেন, মহিলাদের জন্য পৃথক, পুরুষদের জন্য পৃথক, অনেকটা জায়গা জুড়ে বাথরুম, যেটা সাধারণভাবে তো অত বড় বাথরুম হয় না, কিন্তু রাজারা করেছেন তাদের ইচ্ছা অনুযায়ী সেই সময়, এলাই ব্যাপার ছিল সেইভাবে আর কি, মানে ওইটাই একটা দেখার মতো বিশাল মহল। আর এমনি কালচারাল কিছু এখানে কালচারাল বলতে ওই বললাম যে রাজারা যারা করে গেছেন এখানে রাজত্ব, তারা তাদের পরিবারের সদস্য প্রতিনিধিরা ওই শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে বেশ কিছু ভূমিকা তখন নিয়েছিলেন। তার ফলে ওই কোনো একটা স্কুল হয়তো গড়ে উঠছে, সেখানে হয়তো চাইলো তারা যে এই জায়গাটা দিলে ভালো হয়, তারা ভূমিদাতা হিসেবে থাকলেন, তো সেটা আমাদের পরিবারই করেছেন বেশিরভাগই। তারপরে হয়তো খেলার মাঠ নেই, তো সেটা যেমন হসপিটাল যেতে বা ডাকবাংলো যে জায়গাটা এখানে, তো সেখানে আপনার যে সমস্ত ইতিহাস মানে তুলে ধরছেন আমাদের সামনে বা আমাদেরকে উপস্থাপিত করে আমাদেরকে অন্তত কিছুটা হলেও আলোকপাত করার চেষ্টা করছেন, বা আমরা সমৃদ্ধ হচ্ছি। ঠিক ঠিক। তো এই ব্যাপারে কি কেউ উদ্যোগী হয়েছেন না, এই যে আপনার অনুসারী বা এরকম কেউ, মানে কোন বিষয়ে এইসব ব্যাপার? হ্যাঁ, এগুলো ধরুন মানে এই যে ইউটিউবে এসব তো হচ্ছে, হ্যাঁ ওগুলো হচ্ছে, ওটা অন্য জিনিস। হ্যাঁ, এমনি প্রিন্ট মিডিয়া বলুন বা বিভিন্ন চ্যানেল বলুন, হ্যাঁ এগুলোতে হয়েছে। এমনকি ওই আকাশবাণীতে, স্কুলের ওইদিকে তো বন্ধই আছে এমনি। আচ্ছা, আপনার ওই এটা তো রাজনগর গোহাট প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে, কাছেই আমরা রাজবাড়ি এটা দেখতে পাচ্ছি। আর ওইটা বারুদ ঘর,
যেটা বারান্দার পরে ওই যে অংশটা মূল বিল্ডিং দাঁড়িয়ে আছে ওই দিকটাই ঢোকার একটা জায়গা ছিল, এখন পুরোটাই অপরিষ্কার হয়ে আছে, অপরিচ্ছন্ন। তো ওই সময় ওই রাজাদের সময় ওইটা বারুদ ঘর বলে পরিচিত, সেইভাবে কাজে লাগতো। আচ্ছা, রাজবাড়ি ইমামবাড়ার ওখান থেকে ওঠা হয়েছে না হয়নি? মহরম যেমন ধরুন আজকে আপনার চান্দ্র হিসাব অনুযায়ী আজকে সন্ধ্যার পর থেকে চাঁদ মানে মহরমের 1 তারিখ, আর মহরম মাসটা হচ্ছে আরবি মাসের বা ইসলামিক 12 মাসের মধ্যে প্রথম মাস। আচ্ছা, এবারে মহরমের যে রমজান যেমন আছে, তারপরে এরকম নামকরণগুলো সব আলাদা আলাদা আছে, আরবি শব্দ থেকে এসছে। তো এবার ওই কালকে মানে আজকে সন্ধ্যার পর থেকে 1 তারিখ চলবে আর কি। এবার চাঁদের যে 10 তারিখ হবে যখন মহরম মাসে, সেই দিন আমাদের এখানে একটা মেলা পড়ে, গ্রামীণ মিলন মেলা। সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষ আসেন, প্রায় 35-40 হাজার লোকের সমাগম হয়। 4-5 ঘন্টা 6 ঘন্টা মেলাতে যে সমস্ত স্টলগুলো দেয় তাদের দারুণভাবে বেচাকেনা হয়। আর তাজিয়া নিশান এগুলো বৃষ্টিও চলে আসছে নাকি। তাহলে আপনারা মোট কতজন এসছেন আজ? মোট কতজন? 18 জন। আচ্ছা, এখানটা কিছু থাকা যায়, তো ভাগটা নেই। ওই বারান্দার অংশগুলো কিছুটা আছে। এটা হচ্ছে রাজবাড়ি, এইটা এই দিক থেকে শুরু করে ওই পর্যন্ত। আর ওই তৃতীয়াংশ মানে 1/3 যদি ধরেন, 3 ভাগের 1 ভাগ ওইটা হচ্ছে ইমামবাড়া। ওটা ওই ইসলামিক বিভিন্ন কালচারাল ধর্মীয় বিষয় থাকে। আর এটা 3 তলা বিল্ডিং ছিল, এটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। আর ওই এটাই ছাদ ছিল, এরকম পরিবর্গার কাঠফাট দিয়ে। এগুলো তো পরে সংস্কারের পর দেওয়া হয়েছে। হ্যাঁ, শাল কাঠ, 12 কিছু মূল্যবান কাঠ, এগুলো সংস্কারের সময় দিয়েছে। এগুলো খুব পুরোনো কাঠ নয়, কিন্তু এই দেওয়াল যেগুলো দাঁড়িয়ে আছে একদম সেই সময়ের, যেটা প্রায় 400 বছরের কাছাকাছি। এটা ছাদ ছিল কি? হ্যাঁ, ছাদ ছিল, 3 তলা বিল্ডিং ছিল। এটা আপনার এইটা আমরা 2 তলার উপর দাঁড়িয়ে আছি। এইখানে আসলে বুঝতে পারবেন গ্রাউন্ড ফ্লোরটা নিচে, এটা সেকেন্ড ফ্লোর, আর এটা হচ্ছে 3rd ফ্লোর, এইভাবে আছে। কেন এটা ধসে? হ্যাঁ, অনেক আগে পড়ে গেছে। এটা প্রায় 400 থেকে 450 বছরের পুরনো। তো মোটামুটি 200